সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে দর্শক দিনের কিছু আলোচিত সংবাদ আপনাদের জানিয়ে রাখছি। জামায়াত শিবির নিষিদ্ধে একমত হয়েছে 14 দল। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়কের মুক্তি ও ছাত্রদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে, যে রিটটির আগামীকাল আদেশের জন্য রাখা হয়েছে। আজও শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করার চেষ্টা করেছে এবং বাধার মুখে পড়েছে, নানা জায়গায় আটক হয়েছে। ঢাকায় 2.5 সহস্রাধিক গ্রেফতার হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়াও রাজশাহী এবং চট্টগ্রামেও আন্দোলনের শিক্ষার্থীরা মাঠে নামার চেষ্টা করেছে। আন্দোলনে সরকার ভিত নড়ে গেছে, আন্দোলনে সরকারের ভিত নড়ে গেছে এমনটা বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আরেকটি খবর রয়েছে, হয়রানি বন্ধসহ আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার বিচার দাবি করেছে 74 বিশিষ্ট নাগরিক। তারা একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে তারা জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ বিভিন্ন গণমাধ্যমে স্থান পেয়েছে, আমরা এর মধ্যেই আলোচনা রাখার চেষ্টা করব এবং এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে হয়তোবা আজকের আলোচনায় পর্যায়ক্রমিকভাবে আলোচনা এগিয়ে যাবে ধাপে ধাপে। আপনাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য আজকে আমরা দুজন অতিথিকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। সম্মানিত দুজন অতিথি উপস্থিত রয়েছেন। জনাব ওমর ফারুক, সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, আপনাকে স্বাগত। রয়েছেন আবু সাঈদ খান, সিনিয়র সাংবাদিক ও লেখক গবেষক যাই বলি। দুজনই রয়েছেন আমাদের স্টুডিওতে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির আজকের এই অনুষ্ঠানের স্টুডিওতে। আমরা শুনছিলাম বেশ কিছু সংবাদ এবং সাম্প্রতিক, যেহেতু আলোচনাটি সমসাময়িক বিষয় নিয়ে, আমরা বেশ কিছু আলোচনার এবং বেশ কিছু সংবাদের শিরোনাম আপনারা শুনছিলেন এবং আপনারা জানেনও, আপনারা দুজনেই দীর্ঘদিন সাংবাদিকতা করছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটের বাঁকে বাঁকে আপনাদের নানান অভিজ্ঞতার ছাপ রয়েছে। সেই আলোকে আজকে আমরা একটু যদি আলোচনাটা এগোতে চাই, জনাব আবু সাঈদ খান, আপনাকে দিয়ে যদি আমি আলোচনার বলটা আপনার কাছে তুলে দেই, যে ব্যাপারটি হচ্ছে যে যেই একটা উদ্বেগ, উৎকণ্ঠা, সংঘর্ষ, প্রাণহানি এবং এখন পর্যন্ত যেই শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনা, তারা ডিবি হেফাজতে, হাইকোর্ট আবার সে বিষয়ে একটি বলেছে যে এটা একটা রসিকতা, মশকরা, এরকম একটা মন্তব্য করেছে। ভাতের ছবি বা ভাত খাওয়ার ছবি আপলোড, সব মিলিয়ে যে পরিস্থিতি বর্তমানের দেশে এবং যেই সংঘাতময় পরিস্থিতি ছিল তা থেকে আমরা কিছুটা উন্নতি হয়েছে, এটা তো বলাই যায়। কিন্তু আপনার কাছে জানতে চাওয়া বা আপনার বিশ্লেষণ কি বলছে, যে উদ্বেগ কি কমেছে? উদ্বেগ কমার তো কোনো কারণ দেখি না, কেননা যে দমন পীড়নের মধ্য দিয়ে তো সমস্যার সমাধান হবে না। এবং যেটা দরকার ছিল যে শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে তাদের দাবি দেওয়াগুলোকে বিবেচনায় আনা, সেই কাজটা কিন্তু মোটেও হয়নি, বরং জোর করে তাদেরকে দিয়ে, অর্থাৎ এটা একটা অভিনব ব্যাপার, এটা কখনো শুনিনি, এটা ব্রিটিশ ভারত কিংবা পাকিস্তান আমলেও শোনা যায়নি, বাংলাদেশে তো বটেই, যে অর্থাৎ ডিবির হেফাজতে থেকে ভিডিও বার্তা। এটা তো তারা বলছে যে তাদের নিরাপত্তার জন্য। কিসের নিরাপত্তা? নিরাপত্তা তারা চায় কিনা, তার পরিবার চায় কিনা। এবং ওই যে নাহিদের মা বলেছেন যে আমার সন্তান আমার কাছেই নিরাপদ, অন্য কোথাও নয়। এটা রিয়েলিটি। আর একটা হচ্ছে যে তাদের নিরাপত্তার জন্য ওখানে নেওয়া হয়েছে, এটা কেউ বিশ্বাস করে? কেউ কিন্তু বিশ্বাস করে না। তো এই জায়গা থেকে হচ্ছে যে বরং এইটা না করে তাদের সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছে সেটা ঘোচানোর জন্য সরকার চেষ্টা করতে পারত, এবং সেটাই খুবই জরুরি ছিল। এবং এখানে আমরা তো দেখি যে সমস্যাটা তো সমাধানের স্কোপ ছিল, যথেষ্ট ছিল। জুন মাসে তারা আলটিমেটাম দিয়েছিল, জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কিন্তু সেখানে কোনো সংঘাত সংঘর্ষ কোনো সংঘাত ছিল না। এবং বরং আন্দোলন নিয়ে ঠাট্টা মশকরা করা হলো। আওয়ামী লীগের একজন বড় নেতা বললেন ছাত্রলীগ প্রস্তুত, এবং ছাত্রলীগকে মাঠে নামানো হলো ছাত্রদেরকে, সাধারণ শিক্ষার্থীদের দমনের জন্য। সেখান থেকে তো সংঘাতের শুরুটা হচ্ছে। এই দায় তো সরকার এড়াতে পারে না। তাই এখন প্রশ্নটা হচ্ছে যে এখনও যদি এই বল প্রয়োগের নীতি যদি পরিহার না করে, তাহলে সমস্যা আমার মনে হয় আরও ঘনীভূত হবে।
বল প্রয়োগের নীতি পরিহার করে এখানে মানুষের ক্ষোভের কারণগুলোকে বিবেচনা করার দরকার। এই আন্দোলন স্বতঃস্ফূর্তভাবে এটা ছিল ছাত্র আন্দোলন এবং এর সঙ্গে জনতার এক ধরনের যোগ ঘটেছে, কেন জনতার ভিতরেও পুঞ্জীভূত ক্ষোভ ছিল। কেন সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরি না পাওয়া, বেকারত্ব, সামাজিক বঞ্চনা, আয় বৈষম্য, এখানে একদল লোক দ্রুত ধনী হয়েছে, লুটপাট চলেছে, সাধারণ মানুষের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাদের আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি নেই। এই যে ক্ষোভ যন্ত্রণা থেকে আমজনতা তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছিল। এবং আপনি যদি লক্ষ্য করবেন যে ওই যে 150 জনের যে অ্যানালাইসিসটা এসছে, তো সেখানে দেখবেন যে 45 জন ছাত্র এবং বাকিরা তারা শ্রমজীবী মানুষ, শিশু এবং শ্রমজীবী মানুষ, পথচারী। তো এবং পথচারীরাও শ্রমজীবী মানুষেরই অংশ তারা। তো এই যে বিষয়টা, অর্থাৎ মানুষের ক্ষোভ, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা কিন্তু মানুষে মানুষে যে বৈষম্য তৈরি হয়েছিল। এবং এখানে তো বাংলাদেশ তো খুব দ্রুত ধনী হওয়ার দেশ, একদল লোক দ্রুত ধনী হয়েছে এবং বাকিরা নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। এই লাঞ্ছনা, বঞ্চনা, ভোট দিতে না পারার যন্ত্রণা, এই সব কিছু মিলেই এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, যে ক্ষোভ তাদেরকে রাজপথে সামিল করিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে জামাত শিবির এটা চক্রান্ত করেই এ ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। এটি আজকে উনি যে 14 দলের সাথে বৈঠক করেছেন সেখানেও এই বিষয়টি উঠেছে। যাই হোক, এবং আমি এই একই বিষয়ে আপনাকেও একটু যদি জানতে চাই যে আবু সাঈদ তিনি বলেছেন যে এটি আসলে পুঞ্জীভূত ক্ষোভও রয়েছে, এবং কিন্তু এখানে তো বিরোধী দলেরও একটা ইন্ধন ছিল। এটাও তো বলা হচ্ছে যে বিরোধী পক্ষের, আমি যদি বিরোধী দল না বলি, যে বিরোধী পক্ষের বা যারা বলে যে তারা মানুষের জন্য, রাজনৈতিক দলগুলো তো তাদের অঙ্গীকার জনমানুষের জন্য, উন্নয়নের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য এবং গণতন্ত্র মানুষের অধিকারের জন্য তারা কাজ করে। সেক্ষেত্রে একই প্রশ্ন যদি বলি যে উদ্বেগের বা উৎকণ্ঠার কি অবসান হয়েছে বা উৎকণ্ঠা কি রয়ে গেছে, উদ্বেগের জায়গাটা আরও রয়ে গেছে? ধন্যবাদ আপনাকে। যে সাঈদ ভাই অনেক অভিজ্ঞ মানুষ, দীর্ঘদিন রাজনীতি করেছেন, তারপরে সাংবাদিকতা করেন। উনি যে বাংলাদেশের যে সমস্যাগুলির কথা তিনি তুলে ধরেছেন, এগুলির সাথে দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ এগুলি ছিল, সারা জীবনেই ছিল। মানুষে এই দেশে কেউ পয়সা বড় লোক হয়েছে, কেউ ক্রমেই হয়েছে, বিত্তহীন হয়েছে। এটা নাথিং নিউ, এটা একদম ফ্রম ভেরি বিগিনিং বাংলাদেশ। হ্যাঁ, ওর তখন থেকেই শুরু হয়েছে। তো এই যে সংঘাত, পারস্পরিক সংঘাত, রাজনৈতিক সংঘাত থেকে শুরু হয়েছে, কিন্তু 1972 সালের 31শে অক্টোবর যখন জাসদ গঠন হইল, তখন থেকে এই দেশে রাজনৈতিক ক্র্যাশ শুরু হয়ে গেল। তো এগুলি নতুন কিছু না। কিন্তু এইবারের বিষয়টা যেটা, এটার দিকে আসি। এখানে ধরেন যে যেভাবে কাজগুলি হয়েছে, যেভাবে ভাঙচুর, অগ্নিসংযোগ বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আস্তে আস্তে এটা প্রকাশ পাবে, পত্রপত্রিকা ইতিমধ্যে আসা শুরু হয়েছে। আপনি দেখবেন যে এটার মধ্যে একটা সিমিলারিটি আছে। হ্যাঁ, এই সিমিলারিটিটা দেখলেই মনে করবেন যে এটা হঠাৎ ঘটে নেই, এটা যে কয়েকদিন ছাত্র আন্দোলন করছে তারপরে এটা শুরু হয়ে গেছে, না। এটা আপনি বলছেন এটা পরিকল্পনা, দীর্ঘদিনের পরিকল্পনার পরে আগে ছাত্রদেরকে সামনে দিয়েছে, তারপরে পিছন থেকে ছাত্রদেরকে সামনে রেখে তারপরে অ্যাকশন শুরু হয়েছে। এইভাবে অ্যাকশন শুরু হয়ে এখন যাতে উদ্দেশ্য একটাই, যে সরকারের পতন ঘটানো। সরকারের পতন ঘটানো। সাধারণ শিক্ষার্থীরা কি, আপনি যাদের কথা বলছেন তাদের কথা শোনার কথা না? তাদের কথা শোনার কথা, তারা সবাই বুঝতে পারে, ছাত্রদেরকে সামনে রেখে না, তারা সবাই বুঝতে পারে নাই, তাদেরকে বুঝতে দেওয়া হয়নি, তাদেরকে বোঝানো হয়েছে একরকম। হ্যাঁ, এবং যে যারা নেতৃত্ব দিয়েছে আপনি দেখবেন আস্তে আস্তে তারা কিন্তু কেউ একেবারে অরাজনৈতিক লোক না, অরাজনৈতিক স্টুডেন্ট না, তারা কিন্তু স্টুডেন্ট সংগঠন করেছে, ছাত্র সংগঠন তারা করেছে। প্রত্যেকেরই দেখবেন পরিচয় আছে। ছাত্র আস্তে আস্তে যাবেন তারা কোন কোন ছাত্র সংগঠন করেছেন, তারা কিন্তু সব পরিচয় আছে, প্রত্যেকের পরিচয় আছে। জনপদ একজন ছাত্র সংগঠন না করা ছেলের সাথে, ছাত্রের সাথে অন্য ছাত্র সংগঠন করা ছাত্রের পার্থক্য কিন্তু অনেক বেশি। তার কথায়, বার্তায়, চাল চলনে, বক্তৃতায় আপনি বুঝতে পারবেন যে আমরা যারা সংগঠন করি আর যারা সংগঠন করি না, তারা দুজনকে যদি আপনি সামনাসামনি দাঁড় করিয়ে দেন, তাহলে দেখবেন যে তার বক্তব্য অনেক পার্থক্য, তার জ্ঞান বা অর্জন যা কিছু আছে সব কিছুর ভিতরে অনেক পার্থক্য।
এই যে যারা বক্তব্য একের পর এক দিতেছে, এই দেওয়াগুলি থেকে আপনি বুঝতে পারবেন তারা সংগঠন করছে কিনা। সাংগঠনিক অভিজ্ঞতার থেকেই কিন্তু এই কাজগুলি করানো হয়েছে। তো এই পর্যায়ে আপনি দেখেন যে এখন তারা যে আপনি বললেন যে আগে আলোচনা করা যেত বা কিছু বলছে, সেটা কিভাবে করবে? তারা তো 65 জন না 66 জন, কয়জন একদিকে যায় আর কয়জন আরেক থেকে স্টেটমেন্ট দেয় বা বিবৃতি দেয়, এরকম আছে। তাদের সাথে তো আলোচনা করারও কোনো সুযোগ নেই, কে কখন কোথায় থাকবে, কোথায় পালাবে। হ্যাঁ, এখন যেটা বলতেছে, কিন্তু তাদেরকে তো একটা পর্যায় পর্যন্ত আলোচনার জন্য আসলে সংঘাতের পরে ডাকা হয়েছে আইনমন্ত্রী। এটা আনাটাই তো মুশকিল, কিভাবে আনবে? একজন তো কোথায় 65 জন একটা নেতৃত্ব দিতেছে, তো 65 জনেরকে একত্রিত করাও তো মুশকিল। এই বিষয়টা দেন। আরেকটা বিষয় আপনার যেটা বলছেন যে হেফাজতে থেকে দেয়া, এটা বলছেন হেফাজতে, ডিবি হেফাজতে, এই ডিবি হেফাজতে নেয়ার আইন আছে দেশে, সংবিধানের ভিত্তি আছে। কোনো নাগরিক যদি নিরাপত্তাহীনতা বোধ করে, তাকে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সংবিধানের 27 এবং 31 অনুচ্ছেদ দেখেন যে এই 2 অনুচ্ছেদ অনুযায়ী আপনি যদি এখন এই জায়গায় বসে মনে করেন যে আমাদের 2 জন দ্বারা আপনি নিরাপত্তা বোধ করতেছেন না, নিরাপদ বোধ করতেছেন না, তখন আপনাকে নিরাপত্তা হেফাজতে নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। আপনাকে বাঁচান, আপনার জীবন যাবে বাঁচান। সুতরাং সেই দিকটাও আপনার চিন্তা করতে হবে। আদালতের এক আইন আছে, আবার এই আইনও আছে, দুটোই আছে। তো সব মিলে আপনি মনে করেন যে উৎকণ্ঠা, উদ্বেগ এখনো আছে, থাকবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা আলোচনা করছিলাম সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে, এবং আমরা বিশেষ করে প্রথম দিকে যে আলোচনাটা আমরা শুরু করেছিলাম সেটি হচ্ছে উদ্বেগ এবং উৎকণ্ঠার কতটা জায়গায় আমরা অবসান ঘটিয়েছি, বা কতটা স্বস্তিতে এখন দেশের মানুষ রয়েছে যেই সংঘাতময় পরিস্থিতি উতরে। এই মুহূর্তে যে আলোচনাটি আসলে সবচেয়ে সামনে আসছে সেটি হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে দীর্ঘদিন, এবং শিক্ষকদের একটি আন্দোলনও ছিল, সেটি অবশ্য এই বিশাল আন্দোলনের কাছে সেটি ঠিক এই মুহূর্তে তার অস্তিত্বটা পাওয়া যাচ্ছে না। হয়তোবা শিক্ষকরা নতুন করে সেই আন্দোলনের ঘোষণা দেবেন বা করবেন। কিন্তু আমি জানতে চাই, বা বিশ্লেষণটা বা আপনার মত জানতে চাই, যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলেছেন শিক্ষামন্ত্রী, আজকে বলেছেন, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খোলা আসলে শিক্ষার্থীদেরকে আস্থায় এনে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলা এখন কতটা সময় লাগতে পারে, বা এই শিক্ষার্থীদেরকে আস্থায় আনার বিষয়ে সরকারের আর কি করণীয় থাকতে পারে? আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো খুলতে হবে, বড় ধরনের একটি আমাদের বিদ্যাপীঠ, যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা সবই আসলে বন্ধ রয়েছে এই মুহূর্তে। জনাব আবু সাইদ খান। প্রথমত হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, তাদের আস্থায় আনতে হলে, অর্থাৎ তাদের যে জায়গা সেখানে তাদেরকে ফিরিয়ে আনা। এই ফিরিয়ে আনার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে তাদের উপর হামলা হয়েছে, যে প্রায় 2 শতাধিক লোক জীবন ঝরে গেছে। এর সুষ্ঠু বিচার দরকার। তো সেই বিচারটা হওয়াটা খুবই জরুরি, এবং এটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এটা বিচারটা করা দরকার। 1 2 নম্বর হচ্ছে তাদেরকে গ্যারান্টি দেওয়ার দরকার যে তাদের বিরুদ্ধে হামলা মামলা হবে না। কিন্তু ইতিমধ্যে মানে আইনমন্ত্রী বলেছেন যে হামলা মামলা হবে না, কিন্তু আমরা বাস্তবে দেখছি যে তাদেরকে একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে, এবং চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং বিভিন্ন রকম মামলা দেওয়া হচ্ছে। তো এইটা বন্ধ করার দরকার, মামলা বন্ধ করা। আর একটা হচ্ছে যে এখনও বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করার দরকার, কিন্তু সেটা তো নিরাপদ নাই। যদি এখনও বিশ্ববিদ্যালয় সেই অবস্থা থাকে, ক্যাডারদের দখলে হল থাকে, এখনও যদি সেই পুরনো ব্যবস্থা থাকে, তাহলে সেখানে একটা সমস্যা। অতএব বিশ্ববিদ্যালয়কে ছাত্রদের জন্য, অর্থাৎ কথিত ক্যাডার মুক্ত করার দরকার, সেইটা না হোক, এবং বিশ্ববিদ্যালয়ে তাদের সেই পরিবেশটা, শিক্ষার পরিবেশটা ফিরিয়ে আনা দরকার, তাদের নিরাপত্তা দরকার, পরিবেশ ফিরিয়ে আনা দরকার। এই পদক্ষেপগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা খুব অগ্রগতি দেখছি না, বরং আমরা যে উল্টা যে সব বিষয়গুলো আমরা দেখছি যে প্রকারান্তে ছাত্রদেরকে দায়ী করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে
যে এর পিছে জামাত শিবিরের ষড়যন্ত্র আছে। জি, এটি বলছেন। ষড়যন্ত্র নেই কি আছে এ কথা আমি বলতে পারছি না, এটা তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্তের আগে যখন এই ধরনের কথা বলা হয় তখন কিন্তু তদন্ত প্রভাবিত হতে পারে। আর একটা হচ্ছে যে সমস্ত আন্দোলনেই কিন্তু তৃতীয় শক্তি, ষড়যন্ত্র তথ্য এগুলো আমরা দেখেছি। ভাষা আন্দোলনেও ছিল যে এটা ভারত থেকে এসে এগুলো করা হচ্ছে। তো এগুলো সমস্ত আন্দোলনেই কিন্তু এটা ছিল। তো হ্যাঁ, আমি যদি মনে করি যে আছে, সরকার যদি এটা বলে তাহলে তাকে স্পষ্ট প্রমাণ করা দরকার। আর একটা হচ্ছে যখন আন্দোলন হয় তখন তো সব দলই, এমনকি এই আন্দোলনের সঙ্গে ছাত্রলীগও ছিল, ছাত্রলীগেরও একটা অংশ তারা এই মুভমেন্টে ছিল। তো বাম সংগঠনগুলো ছিল, জাতীয়তাবাদী ছাত্রদল ছিল, বিএনপি জামাতও ছিল না এটা বলা যাবে না, তারাও ছিল। ছাত্রদল তো সমর্থনও দিয়েছে। হ্যাঁ, সমর্থন দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা আন্দোলনে অংশগ্রহণ করা আর নাশকতার জন্য কোনো পরিকল্পনা ছিল কিনা সেটা তো সুষ্ঠু তদন্ত হতে পারে, সেটা তদন্ত সাপেক্ষ। সেটা তদন্ত সাপেক্ষ। কিন্তু চট করে যদি মন্তব্য করে দেওয়া হয়, কেন এখানে তো দুই রকম। আমরা সবসময় দেখি যে ঘটনার রাজনীতিকরণ হয়ে যায়, সেটা বিরোধী দলকে দায়ী করা হয়, বিভিন্ন সময় বিএনপিকে দায়ী করা হচ্ছে, বিএনপি বলছে না সরকারি লোক করেছে। তো এইভাবে রাজনীতিকরণের মধ্য দিয়ে বিতর্কগুলো থেমে যায়। তো সুষ্ঠু তদন্ত কখনো হয় না, সুষ্ঠু তদন্ত হওয়াটা খুবই যুক্তিযুক্ত। আর একটা হচ্ছে যে দেশের জনগণের মধ্যে যে অস্থিরতা, যে ক্ষোভ আছে, এই ক্ষোভের প্রশমন ছাড়া কি সমস্যা কি শান্ত হবে? এই ক্ষোভটা মানে ধরুন যে আপনি এই সে মানে সেতু ভবনের কিংবা এই সে মেট্রো রেলের আগুন নিভে গেছে, কিন্তু মানুষের ক্ষোভের আগুন যেটা জ্বলছে সেটা কে নিভাবে? এবং সেটা নিভাতে হলে কারণগুলো খুঁজে বের করতে হবে, অ্যাড্রেস করতে হবে যে কেন মানুষের ভিতর এত ক্ষোভ, কেন যন্ত্রণা। তো সেই ক্ষোভ যন্ত্রণা যদি প্রশমনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হয় তাহলে এটা থেকে যাবে। তো এখানে প্রশ্নটা হচ্ছে নেতৃত্ব নিয়েও প্রশ্ন আছে। বিভিন্ন জায়গায় যারা নেতৃত্বে আসীন হয়েছে তারা কে কিভাবে নেতৃত্বে এসছে সেই সব প্রশ্নগুলো কিন্তু রয়ে গেছে। এই সবগুলো অ্যাড্রেস করতে হবে। মানে ক্ষোভের আগুন যখন জ্বলে এবং সেটা যখন ছড়িয়ে পড়েছে এর সামগ্রিক কারণগুলো খুঁজে পাওয়া দরকার এবং সেইভাবে এর জন্য জাতীয় ঐক্যমত্যতা দরকার। এবং এই জাতির ভিতরে যদি এই ধরনের বিভক্তি রেখা থাকে, জাতীয় ঐক্যমত কিভাবে হতে পারে? আপনি কোন প্রেক্ষাপটে বলছেন যে জাতীয় ঐক্যমত? আসলে এই ইস্যুটাতে তো অনেকবারই বলা হচ্ছে জাতীয় ঐক্যমত, কিন্তু সেটার কি কোনো উপায় দেখছেন? কঠিন ব্যাপার। আমরা যেভাবে বিভক্তি বা যেভাবে আমাদের কিন্তু খুব কঠিন ব্যাপার, বিভিন্ন জায়গায় বিকল্প নেই। আপনি জাতীয় অগ্রগতির জন্য তো একটা ঐক্যমত্য দরকার এবং এখানে কতগুলো সিস্টেম, সরকার পরিবর্তন, নির্বাচন, এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্নীতিমুক্ত করা, এই সমস্ত ব্যাপারে কমন কিছু জায়গায় তো জাতিকে এক জায়গায় দাঁড়াতে হবে। তা না হলে তো আপনার সমস্যা বারবার ঘুরে ফিরে আসবে এবং এই সমস্যাকে আড়াল করে তো অগ্রগতি হবে না। সমস্যা ভিতরে ঢুকতে হবে এবং সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে, কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। এখানে আরেকটা হচ্ছে, যদি আপনি মনে করুন যে ঠিক আছে যে গত নির্বাচন নিয়ে তো প্রশ্ন রয়েছে, তো তাহলে আগামী নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সবার কাছে গ্রহণযোগ্য হয়, সবাই যেন ভোট দিতে পারে। এই যে নতুন প্রজন্ম, এদের ভিতরে কিন্তু একটা দুঃখবোধ আছে যে তারা ভোট দিতে পারছে না, অর্থাৎ এখানে দেশ শাসনের তারা অংশ নিতে পারছে না, এই দুঃখবোধ ও যন্ত্রণাও কিন্তু রয়েছে। তো এগুলোকে আমাদের সব কিছুই খতিয়ে দেখা দরকার, অ্যাড্রেস করা দরকার এবং চট করে যদি মনে করা হয় দমন পীড়নের মধ্য দিয়ে এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে, এটা করা যাবে না। তো এটার জন্য সমস্যা কোথায় এবং সেখানেই সমাধানটা খুঁজতে হবে, সমস্যাগুলোকে একে একে চিহ্নিত করতে হবে। তবে প্রাথমিকভাবে যে কাজটা আমি মনে করি সেটা হলো ছাত্রদেরকে আস্থায় আনা এবং এই আস্থায় আনতে হলে শিক্ষাঙ্গন খুলে দেওয়া, তাদেরকে হত্যা মানে তাদেরকে হামলা মামলা দেওয়া হবে না, এই নিশ্চয়তা আশ্বস্ত করেছিলেন, অনেক কিছু আশ্বস্ত করেছেন। কি করেছেন? আশ্বস্ত তো অনেক কিছুই করা হয়, এটাই যথেষ্ট নয় তাই বলছেন? আশ্বস্ত তো কেউ বিশ্বাস করে না। তো এই সরকারের সঙ্গে জনগণের যে আস্থার জায়গা, ছাত্রদের যে আস্থার জায়গাটা, যে দূরত্ব বেড়ে গেছে, এটা কি করে সম্ভব? আপনাকে বলেন যে ঠিক আছে 65 জন যেটা, হ্যাঁ 65 জন সমন্বয়ক ছিল, কি আসে যায়? তারা তো বলেছিল যে আমরা কথা বলতে চাই।
তাই 15 তারিখের আগ পর্যন্ত, হামলার আগ পর্যন্ত তারা চেয়েছিল, তাদের প্রতিনিধি ছিল, সংঘাতে তারা জড়ানোর আগ আলোচনায় পর্যন্ত। বসতে পারতো, তাদের যোগাযোগ ছিল পারস্পরিক, কিন্তু কই, তাদের সঙ্গে তো বসা হয়নি, বরং ছাত্রলীগ প্রস্তুত, অর্থাৎ ছাত্রলীগকে দিয়েই দমন করার চেষ্টা হয়েছে, যে কারণে সমস্যা এই রূপ নিয়েছে। তো এইটা আমাদেরকে বোঝার দরকার। আমি একটা ঘটনা বলি, আমরা তো গ্রামে বেড়ে ওঠা, জি, নিশ্চয়ই। তো গ্রামে তখন তো এত শীতের কাপড় টাপড় ছিল না, তো মানে সকাল এবং সন্ধ্যায় মানুষ তার উঠোনে আগুন জ্বালাতো, জি। আগুন জ্বালায় সে করতো। তাপ নেওয়ার চেষ্টা হ্যাঁ, করতে। তখন হচ্ছে কি, তো আগুন জ্বালা ছেলেরা যখন চলে যেত, ছেলেরা মেয়েরা যখন চলে যেত, তখন অভিভাবকরা সেই আগুনটা দেখতো, যে কেননা তাদের একটা ভয় ছিল যে উঠানের আগুন ঘরে হতে পারে, তো আমারও ছড়িয়ে পড়তে পারে। কিন্তু রাষ্ট্রের অভিভাবকরা, গ্রামের অভিভাবকরা, বাড়ির অভিভাবকরা যেটা বুঝতেন, রাষ্ট্রের অভিভাবকরা সেটা বুঝতে চান নাই। তারা যে ঠিক আছে ওখানে আগুন, ওখানে কি ক্ষোভের আগুন ছেলেদের, এটা কি হয়, কিন্তু এটা তো ছড়িয়ে পড়তে পারে, এটা ছিল না। আর একটা হলো চাকরি, এমন একটা বিষয়, এই চাকরির জন্য কিন্তু দুইবার দেশ ভাগ হয়েছে। ভারতে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধের সবচেয়ে বড় কারণ ছিল যে একটা জমি তো ছিলই, জমিদারি জমি ছিল, হিন্দু জমিদারদের কাছে, প্রজা ছিল মুসলমানরা, এটা তো ছিলই, তার সঙ্গে যুক্ত হয়েছিল যে চাকরি, যে হিন্দু মধ্যবিত্তের কাছে সব চাকরিগুলো ছিল। মুসলমানরা প্রথম মহাযুদ্ধের পরে পাটের দাম পাওয়ার পরে তাদের ছেলেরা যখন শিক্ষিত হলো, চাকরিতে ঢোকে নাই। এটা সিয়ারদাস বুঝেছিলেন, যে কারণে বেঙ্গল প্যাক্ট করেছিলেন। বেঙ্গল প্যাক্ট করে, কিন্তু সিয়ারদাসের মৃত্যুর পরে বেঙ্গল প্যাক্ট আর কার্যকর হয় না। বেঙ্গল প্যাক্টের কথা ছিল যে যতক্ষণ পর্যন্ত চাকরিতে সাম্য না আসবে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে 60% চাকরিতে নেওয়া হবে। এবং উনি কলকাতা সিটি কর্পোরেশনে 80% চাকরি দিয়েছিলেন। কিন্তু উনি যাওয়ার পরে আর অ্যাড্রেস করে নাই, যার কারণে মুসলিম শিক্ষিত যুবকেরা তারা পাকিস্তান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারা কিন্তু ধর্মীয় উন্মাদনার কারণে পাকিস্তান আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন নাই। তখন এই মানে যারা ছিলেন, এই কামরুদ্দিন আহমেদ, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, তুহা, তাজউদ্দিন আহমেদ থেকে আরম্ভ করে আবুল মনসুর আহমেদ, সবাই তো সেই সময় তারা কিন্তু পাকিস্তান আন্দোলনে শরিক হয়েছিলেন। কি জন্য? যে এই যে সমস্যাটা, এবং আমরাও বৈষম্য, এবং চাকরির ক্ষেত্রেও বৈষম্য। এবং পাকিস্তানের সময়ও, পাকিস্তানের অন্যান্য দাবির ভিতরে একটা হলো চাকরি, যে আমরা সেনাবাহিনীতে চাকরি নাই, সিভিল সার্ভিসে আমাদের চাকরি ইত্যাদি। অতএব দুটো দেশ ভাঙ্গার পিছনে চাকরি একটা ফ্যাক্টর ছিল। অতএব চাকরির বিষয়টাকে এতটা হেলাফেলা করে দেখা ঠিক হয়নি, এবং যে কারণে এই ধরনের একটা ভয়াবহ রূপ নিতে পারলো। এবং চাকরিটা তো একটা ইসের ব্যাপার, এখানে একটা জাস্টিস, এটা তো স্বাভাবিকভাবে দরকার ছিল। যে কোটা ব্যবস্থা ছিল, এটা জাস্টিস ছিল না। এই আমরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমারও সামান্য অবদান ছিল, কিন্তু আমরা তো আমার সন্তানের জন্য, নাতিপুতির জন্য চাকরি পাবো, এই জন্য তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি। যে আমরা একটু জনাব ওমর ফারুকের কাছে শুনতে চাই এই বিষয়টাই, যে শিক্ষাঙ্গনে আসলে আবার পূর্বের পরিবেশ ফিরে আনার বিষয়ে আপনার কি নিজের মানে আপনার পরামর্শ আছে কিনা, যে কিভাবে শিক্ষক, শিক্ষার্থী এবং যে সরকার পক্ষ সব মিলে, শিক্ষামন্ত্রী বলেছেন যে এখনই পরিবেশ নেই, আসলে মাসখানেকের মধ্যে বা কতদিনের মধ্যে এই পরিবেশ ফিরতে পারে, বা আপনার কোনো পরামর্শ আছে কিনা এটা ফেরানোর জন্য আসলে কি করা যেতে পারে? দেখুন, আমরা সবাই বলি শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। নিশ্চয়ই। এখন শিক্ষাঙ্গন বন্ধ রেখে দেশ এগোনো যাবে না, এটা আমি মনে করি। শিক্ষাঙ্গন খুলে দিতে হবে, কিন্তু এই মুহূর্তে যে পরিবেশ, এখনো কত বড় একটা আঘাত রেখেছে শিক্ষাঙ্গন বলেন, পুরো জাতির প্রতি বলেন, যে কত বড় একটা আঘাত লেগেছে। এই আঘাতটাকে আপনাকে মোচন করার জন্য একটা সময় লাগে, প্রত্যেকটা আঘাত মোচন করার জন্য একটা সময় লাগে। এখন এই সময়টা আপনাকে দিতে হবে, কিছুদিন সময় দিতে হবে, তারপরে অবশ্যই শিক্ষাঙ্গন করে দিতে হবে। এবং শিক্ষার্থীদের তাদের জায়গায় নিয়ে আসতে হবে, শিক্ষকদেরকে তাদের জায়গায় নিয়ে আসে তাদের শিক্ষা দানের তাদের যে সুযোগ করে দিতে হবে। কিন্তু আপনি এখন পর্যন্ত পুরো জাতির প্রতি যে হামলাটা হয়েছে, আপনি দেখেন যে প্রায় 1.5 লক্ষাধিক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, এবং এই সম্পদ নষ্টের সাথে কেউ না কেউ তো জড়িত, তাই না? আপনি একদিকে শিক্ষাঙ্গনে স্বস্তি ফিরে আনার চেষ্টা করতে হবে, আরেকদিকে যদি আপনি
যারা এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত তাদেরকে যদি ছেড়ে দেন, তাদের যদি বিচারের আওতায় না আনা হয়, তাহলে বারবার এই ঘটনা ঘটতে থাকবে। জি, বাংলাদেশ তাইলে আর এগুতে পারবে না। বাংলাদেশ যতটুকু এগিয়ে গিয়েছিল সেই জায়গাগুলিতে আঘাত আনা হয়েছে। কোন কোন জায়গায় আঘাত আনা হয়েছে? ধরেন বিটিভি বাংলাদেশের জাতীয় সম্পদ, মেট্রো রেল জাতীয় সম্পদ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জাতীয় সম্পদ, এরকম সবগুলি জাতীয় সম্পদের উপর আঘাত এনেছে। এবং বিশেষ করে এই সরকারের দ্বারা যে কাজগুলি হয়েছে, এগুলোর উপর আঘাত হয়েছে যেটি বলছেন আপনি, গোয়েন্দা তথ্য আমরা জানি যে অনেক সময় যে এরকম একটা গোয়েন্দা তথ্য থাকে, সেই জায়গাটিতে এই বিষয়টি সরকারের কি অবস্থা, গোয়েন্দারা কেন পারে নাই, কেন এটা দেয় নাই, কেন এটা প্রোটেকশনের ব্যবস্থা করা হয় না, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। আগাম তথ্য, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। সেটা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের ব্যাপারে তারা চিন্তা করবেন। এবং আমি কি এমনও মনে করি যে যেসব প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে সেই প্রতিষ্ঠানে যারা দায়িত্বে ছিলেন তারা কেন এটা প্রোটেকশনের ব্যবস্থা নেন না? নিশ্চয়ই তারা সেটা নেবেন, কিন্তু ভবিষ্যতের জন্য এটা কি বার্তা যে এই ধরনের গুরুত্বপূর্ণ কেপিআই যেগুলো রয়েছে সেগুলো কেপিআইয়ের ভিতরে কেন আরো ভালো সুরক্ষা ব্যবস্থা না হলো না, নিরাপত্তা না হলো না, সেটা তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেবে। তা আমরা যেটা আলোচনা করতেছিলাম যে সাইদ ভাই তো অনেকগুলো ইতিহাস দুই দেশ অনেকগুলো বলেছে, চাকরির বিষয়টা ছাত্রদেরকে আস্থায় নেওয়ারও অনেকগুলো পরামর্শ দিতে হবে। ছাত্ররা তো আমাদেরই সন্তান, ছাত্ররা তো আমাদেরই সন্তান। তাদের কাছ থেকে তো আমরা অবশ্যই তাদেরকে আস্থায় নেব, তাদেরকে আস্থায় নিয়ে আবার তাদের পূর্বের জায়গায় ফিরে আনবো। এখন ছাত্রদেরকে যারা ভুল পথে পরিচালিত করলো, আমাদের দেশের ছাত্ররা তো অতীতে আরো অনেক ছাত্র আন্দোলন হয়েছে, কিন্তু এরকম তাণ্ডব কোনো ছাত্র আন্দোলন নেই। আমরা এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, ওই সময় কি করা হইতো, সর্বোচ্চ একটা বাঁচা আগুন আনলে রাস্তায় আমরা টায়ার পোড়ায় আমরা আন্দোলন করেছি। কিন্তু এরকমভাবে যে একটা গ্রুপের, একটা রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপের প্রতিষ্ঠানে হামলা, মানুষ মেরে টানিয়ে রাখা, এই ধরনের কিন্তু আমরা কোনোদিন দেখি না। এই ধরনের নৃশংসতা কখনো দেখি না। এই নৃশংসতা যারা করেছে তাদেরকে যদি সরকার আইনের আওতায় না আনে, আমি মনে করবি সরকার কার্যকর কোনো কাজ করতেছে না। এইগুলি তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এবং দেখেন আপনি যে বিভিন্ন জায়গায় যেভাবে লাশটা নিয়ে রাখা হয়েছে, লাশের উপরে যে অত্যাচার করা হয়েছে, কিন্তু নিরপরাধ ছোট ছোট শিশুরাও আমরা দেখেছি, শিশুরাও হামলার শিকার হয়েছে, জি, জানালা দিয়ে গুলির ছোড়া হয়েছে, বাসায় নিরাপদ অবস্থায়ও সে গুলি গেছে, তারা প্রাণ সেটাও তো একটা প্রত্যেকটা নিহতের ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকটা খুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত হবে। একটা বিচার বিভাগের একটা কমিটি গঠন করা হয়েছে, কমিটি দেখতেছে, কমিটির রিপোর্ট অনুযায়ী প্রত্যেক যেই হোক, যেই দলের হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই ব্যবস্থাগুলি নেওয়ার ক্ষেত্রে এখন আমরা তড়িঘড়ি করলে হবে না। অতীতে অনেক ঘটনা ঘটেছে, তড়িঘড়ি করে পরে আর কোনো বিচার হয়নি। আমরা দেখেছি, আমরা যেই বিচার পাওয়ার কথা সেই বিচার। এইবার যাতে এমন বিচার হয় যাতে এই দেশে আন্দোলন হবে, সরকার পতনের জন্য আন্দোলন হবে, সরকারের পদত্যাগ, কেউ ঘরে বয়ে পদত্যাগ চেয়েছে, সরকারের পদত্যাগ চেয়েছে, কারণ তাদেরকে মনে হয়েছে তারা যেভাবে হাসতে হাসতে সরকারের পদত্যাগ চেয়েছে, আমাদের মনে হয়েছে যে তারা এই আন্দোলনের পিছনে তারা ইন্ধন যোগানকারী, তারা অর্থবিত্ত যোগানদারকারী তারা। কারণ হচ্ছে কি, একটা দল এই দেশে নির্বাচনে যায় না, নির্বাচন আসলে নাই, জনগণকে নিয়ে আজকে যে রাস্তায় আন্দোলন করে, এই আন্দোলনটা তো নির্বাচনের আগেই করতে পারে। নির্বাচনের সময় আন্দোলন করে কেন তোমরা যেভাবে নির্বাচন চাও বা আপনারা যেভাবে নির্বাচন চান এবং নির্বাচনে দাঁড়িয়ে আপনার ভোট যাতে আপনি দিতে পারেন, জনগণ যাতে ভোট দিতে, আপনি সেদিকে আগান না কেন? আপনি নির্বাচন আসলে সরে যান, বর্জন কেন? বর্জন না করে আপনি নির্বাচনে অংশগ্রহণ করেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে আপনি ক্ষমতায় আসেন। কিন্তু এই যে পিছনে দরজায় দিয়া ক্ষমতায় আসার যে একটা অপচেষ্টা, এটা ছিল তাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই আন্দোলনটা ছিল তাই। এই আন্দোলনটা প্রথমে শিক্ষার্থীদের একটা সুষ্ঠু আন্দোলন ছিল। সাহিদ ভাই যেটা বলছে যে চাকরির আন্দোলন, অবশ্যই সমর্থন করি। তাদের চাকরির আন্দোলন
চাকরিতে তারা যাতে বৈষম্যের শিকার না হয়, আমরা এটা সমর্থন করি। কিন্তু চাকরির আন্দোলনের পাশাপাশি যা ঘটে গেল, এটা যে আতঙ্ক ঘটে গেল, যেভাবে মানুষের রক্ত ঝরল, যেভাবে মানুষ মারা গেল, এটা তো আমরা আশা করি নাই। আমরা যখনই ছাত্ররা, আমরা টকশোতে এসে বলছি ছাত্ররা যেটা চাচ্ছে, যেভাবে ই করছে কোটা, এখন আর কোটা আগের মতো নয়, বাংলাদেশে অনেক এগিয়ে গেছে, এখন সব জায়গায় কোটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা এটা বলেছি, আমরা ছাত্রদের পক্ষে আমরা কথা বলছি। কিন্তু যখনই দেখলাম ছাত্রদের মধ্য থেকে একটা গ্রুপ যে ছাত্রদের মধ্যে লুকিয়ে থাকা একটা সন্ত্রাসী গ্রুপ লুকিয়ে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করে দিল, তখন আর আমরা ওই আন্দোলনকে আমরা আর আগের মতো করে আমরা সমর্থন করতে পারি না। তারপরও আমরা মনে করি সরকার একটা ভালো কাজ করেছে, আদালতের রায়ের মাধ্যমে আদালতকে সরকার আদালতের উপরে হস্তক্ষেপ করে নাই, হস্তক্ষেপ না করে আদালতের রায়ের উপরে ভিত্তি করে সরকার ছাত্রদের দাবি মেনে নিয়েছে। দাবি মেনে নেওয়ার পরেও এখনও গোপন জায়গার থেকে মেসেজ পাঠায়, আমরা অমুকের পদত্যাগ চাই, অমুকের ওইটা চাই, অমুকের সেটা চাই। ওইটা না, তোমরা চাও যে যদি কেউ অন্যায়ভাবে যে কাউকে গুলি করে থাকে, যে তাদেরকে বিচার চাও, তোমরা বিচার চাও, বিচার অবশ্যই আমিও চাই, তোমাদের সাথে বিচার চাই, তোমরা ওইটা চাও। কিন্তু গোপন আস্তানা থেকে মেসেজ দাও, এইটা কোনো ছাত্র আন্দোলনের সংজ্ঞার মধ্যেই পড়ে না, এটা কোনো ছাত্র আন্দোলন না, এইটা একটা সন্ত্রাসী তৎপরতা। এটা বিভিন্ন জায়গা থেকে আল কায়দা যেমন গোপন জায়গা থেকে ভিডিও পাঠাইতো, ওই যে ইয়ারা জয়সি মোহাম্মদ বা বিভিন্ন দেশের যারা জঙ্গি সংগঠন, তারা গোপন জায়গা থেকে একটা গণমাধ্যমে একটা মেসেজ পাঠাই দিল, এটা গণমাধ্যম ফুলায় ফাঁপায় একটা বড় করে বললো, আর একটা দেশে একটা অশান্তি সৃষ্টি হলো। এইটা কোনো ছাত্র আন্দোলন হতে পারে না। ছাত্ররা তোমরা আসো, তোমরা সরকারের সাথে আলোচনা করো, তোমরা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যিনি প্রধান আছেন তার সাথে কথা বলো, তোমরা সুন্দরভাবে থাকো, তোমাদের নিরাপত্তা চাও, হ্যাঁ অবশ্যই তোমাদের নিরাপত্তা দেওয়া হবে, তোমাদের নিরাপত্তা, কিন্তু তোমাদের মধ্যে যদি কেউ যদি ধ্বংসকারী, কেউ খুনি, কেউ যদি লুকিয়ে থাকে, তাকেও তোমরা ধরাই দাও, তাকেও তোমরা পুলিশের হাতে তুলে দাও। নিরাপরাধ আজকেও বলা হয়েছে, কোনো নিরাপরাধ ছাত্রের উপরে যেন কোনো আঘাত না আসে, কোনো আঘাত। বাংলাদেশে আমরাও চাই যে কোনো নিরাপরাধ ছাত্র যে এই আন্দোলনের সাথে কোনো অন্যায় করে নেই, আন্দোলনে থাকতে পারে কিন্তু কোনো অন্যায় করে নেই, তার উপরে কিছু করা যাবে না, তাকে হয়রানি করা যাবে না, তাকে মামলা দেওয়া যাবে না, তার কিছু করা যাবে। কিন্তু অপরাধী যে অপরাধী শাস্তি পেতে হবে, এটাই হলো আমার কথা। জি নিশ্চয়ই, অপরাধীরা শাস্তি পাক সেটা আমরাও চাই, এবং আমাদের আপনারা দুজনেই এই বিষয়টার প্রতি নজর দিতে বলেছেন, যে মূল অপরাধী বা যারা আসলেই এই ঘটনাগুলোর বিচার হওয়ার কথা বলেছেন। এবং আরেকটি বিষয় বলেছেন যে গণহারে যে মামলা চলছে বা গণহারে গ্রেফতার বা গণগ্রেফতার বলা হচ্ছে, এবং বিভিন্ন গণমাধ্যমেও কিন্তু আসছে, গ্রেফতার করা হচ্ছে, এতে তো অনেক ক্ষেত্রে নিরপরাধ ছাত্ররা বা অনেকে এখানে থেকে যেতে পারে, কারণ অনেক আশঙ্কা থাকে কিনা। গণগ্রেফতার যদি পুলিশ করে আমরা এটা সমর্থন করি না। আমি এটা মনে করি যে পুলিশের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, তাদের কাছে ফুটেজ আছে, বিভিন্ন জিনিস আছে, সেটার ভিত্তিতে যে অপরাধী তাকেই যেন গ্রেপ্তার করা হয়, কোনো নিরপরাধ ছেলেকে বা নিরপরাধ ব্যক্তিকে যেন গ্রেপ্তার না করা হয়, আমি এটা আশা করব। কারণ অতীতে এরকম ঘটনা ঘটছে, কেউ অপরাধ করে নাই, নিরপরাধীরাও অনেক ক্ষেত্রে বছর জেল কেটেছে, কিন্তু এখানে অপরাধী তো আছে, তাই না? কত সম্পদ নষ্ট করেছে, যে আপনারা দেখেছেন বিটিভি কিভাবে ভাঙে। আচ্ছা, আমি জানাব আবু সাইদ খানের কাছে এই কথাটাই জানতে চাই যে গ্রেফতার হচ্ছে, আসলে এতে কি শিক্ষার্থীরা যেই আস্থার কথা বলছিলেন আপনারা এবং আপনি বলছিলেন, সেই আস্থার জায়গা যখন বলছে যে শিক্ষার্থীদেরকে অভয় দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে একই সাথে যখন গ্রেফতার এবং মামলার বিষয়টি আসছে, তারা হেফাজতে আছেন ডিবি, এবং বাকি যে সমন্বয়করা আছেন তারা কোথায় আছেন, আসলে সেই বিষয়টি খুব বেশি স্পষ্ট নয়। এত একটা বিচ্ছিন্ন বা তাদের যে অবস্থান বিভিন্ন জায়গায়, যেটি বলছিলেন যে লুকিয়ে থাকা, তার ভাষায় যে তারা বিভিন্ন জায়গা থেকে বার্তা পাঠাচ্ছে, তারা যদি সামনেই আসতে না পারে বা সেই পরিবেশটি কি তৈরি করা দরকার, বা আপনি মনে করেন কি না যে এই যে সংঘর্ষ শিক্ষার্থীদের যে গ্রেফতারটা চলছে, শিক্ষার্থীদের না, তারা যদি অপরাধের সাথে জড়িত থাকে তারা নিজেরাই কিন্তু এই গণগ্রেফতারে কোনো আচ্ছা প্রথমত ভয় থাকতে পারে। সরকার বলছেন যে এটা জামাত শিবির করেছে,
তাহলে সাধারণ শিক্ষার্থীদের এটা কেন তাদেরকে কেন এইভাবে তাড়া করে ফেরা হচ্ছে, তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, ডিবি অফিসে নিয়ে আটকে রাখা হচ্ছে, আবার তারা অনেকেই এখনো তো দুই একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তাদের পর কেন নির্যাতন এবং তাদের পর কেন এত মামলা দেওয়া হচ্ছে? জি প্রধান, আপনার এই কথাটা একটু জামাত শিবিরের জঙ্গিরাই আমাদের উপর থাবা দিয়েছে, এটা আজকে প্রধানমন্ত্রী বলেছেন। তাই যদি হয়, আমি তাই যদি হয়, আমি যুক্তি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে এটি হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে সাধারণ ছাত্রদের উপর কেন, তাদেরকে কেন হয়রানি করা হচ্ছে, তাদের কেন মামলা দেওয়া হচ্ছে? এবং তাদের পর মামলা দেওয়া হবে না বলার পরও তাদের পর একের পর এক মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে, তারা পালিয়ে ফিরছে এবং তারা কে কোথায় আছে তো তারা এই করতে পারছে না। তো এইটা কেন? তাহলে তাদেরকে সমাবেশ করার অধিকার তো গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তাদের দেওয়া হোক, তারা যাতে একত্রিত হতে পারে, তারা যাতে পরামর্শ করতে পারে। তাদের যদি আন্দোলন থেকে উড্ডো করতে হয় তাহলে তাদের পরামর্শ সুযোগ করতে হবে। ভিডিও বার্তায় তো আন্দোলন থেকে উড্ডো হবে না। ভিডিও বার্তা গতকাল আমরা দেখেছি, কিন্তু এটা ভিডিও বার্তা এসেছে, সেটা পুলিশ ডিবি হেফাজত থেকে এসেছে, কিন্তু পাল্টা তারা আবার তারা ফেসবুকের মাধ্যমে তারা জানিয়েছে, কিংবা বিভিন্ন পত্রিকাতে যতটুকু তাদের যোগাযোগ ছিল তারা জানিয়েছে যে না, আমাদের কর্মসূচি হবে, এবং সারা দেশে তারা তাদের মতো করে। আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় নামার চেষ্টা করেছে, তাদের সঙ্গে আলোচনা করা এবং প্রথম হচ্ছে তাদেরকে আস্থায় নিয়ে আনা, এবং তাদের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, যে ক্ষত সৃষ্টি হয়েছে, এই ক্ষত মুছতে হবে। এবং এইটার জন্য যারা প্রকৃত অপরাধী এবং এর জন্য যারা যারা জড়িত, কারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করা দরকার, এবং যাদের হাতে যে রক্ত ঝরেছে, প্রাণ ঝরেছে, এটা চিহ্নিত করা দরকার। আর এত বাড়াবাড়ি, এত বল প্রয়োগের কি দরকার ছিল? হেলিকপ্টার থেকে গুলি করা, এটা পাকিস্তান আর্মিরা হেলিকপ্টার থেকে গুলি করেছে। আজকে ৭৪ জন নাগরিকের একটা বিবৃতি। আচ্ছা, হ্যাঁ, আমরা এটা মেনেছি যে ঠিক আছে পাকিস্তান আর্মি করেছে, কিন্তু স্বাধীন বাংলাদেশে আমাদের অর্থে কেনা বন্দুক দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করা হবে? মারা গেছে, সাউন্ড গ্রেনেড আর জানি না, লুটিয়ে পড়েছে, শিশু মারা গেছে, এগুলো পত্রপত্রিকা নিউজ হয়েছে। আর যদি এই নিউজ সঠিক না হয়, পত্রপত্রিকাগুলোকে জিজ্ঞাসা করা হোক, এবং এটা তো সাক্ষাৎকারের ভিত্তিতে নিউজ এসছে, এগুলো তো হয়েছে। এখন আর এইটাকে দরকার ছিল, আজকেও হেলিকপ্টার উড়েছে, কি দরকার ছিল? তো এখন হচ্ছে এতে তো দূরত্ব বাড়তে থাকবে, এবং আমার বক্তব্য হচ্ছে যে আমরাও শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের অবস্থান থেকে, আমরা তো একটু সমাজে সুবিধাজনক অবস্থান বাস করি, আমরা আমাদের জায়গাতে অবস্থান থেকে শান্তি চাই। কিন্তু যারা সমাজে, যাদের দিন আনতে পান্তা ফুরাচ্ছে, সেই নির্ময়ের মানুষ, তাদেরকে যদি অ্যাড্রেস করা না যায়, এই ক্ষোভ প্রশমিত হবে না। ক্ষোভ কেবল বিশ্ববিদ্যালয়ে নাই, জাস্টিস, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অগ্রসর, তারা জাস্টিস চেয়েছে, কিন্তু সাধারণ মানুষও কিন্তু তারা জাস্টিস চায়, সাফারার তারাও কিন্তু জাস্টিস চায়। এই সংকটে কিন্তু রিকশাও চলছে না, অন্য তাদের আয়ের সঙ্গে ব্যয়ের যে অসঙ্গতি, চাকরি পাচ্ছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি, এক শ্রেণীর লোক সরকারের ছত্রছায়ায় তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আমরা যদি একটু আগে যাই, বেনজির বা মতিউর যে ঘটনাগুলো আমরা এসেছি, এমনকি প্রধানমন্ত্রীর পিয়নও যদি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, তো বৈষম্য, তাহলে এই যে জায়গা, যে লুটপাট চলেছে, দুর্নীতি লুটপাট যেভাবে চলেছে, আর এক সাধারণ মানুষরা তারা দিন দিন নিশ্চয় হচ্ছে, বেতন তো বাড়েনি, সাধারণ মানুষের, স্বল্প আয়ের মানুষের তো আয় বাড়েনি, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে গেছে। তাদের এই যে ক্ষোভ, এটাকেও অ্যাড্রেস করতে হবে। বিশ্ববিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে যেরকম জাস্টিস দরকার, ওখানে ইনসাফ দরকার, এবং নিচের দিকে ইনসাফ দরকার। এবং আমাদের মুক্তিযুদ্ধের মূল জায়গাটাই ছিল, এবং ঘোষণাতে এবং সংবিধানে, সেটা হলো জাস্টিস, অর্থাৎ এখানে ন্যায় বিচারটা দরকার। তো এই সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই ক্ষোভ থেকেই যাবে। আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছে, ৭৪ জন নাগরিক, বিশিষ্ট নাগরিক দেশের, তারা একটা বিবৃতি দিয়েছে, নিশ্চয়ই আপনার দৃষ্টি আকর্ষিত। এই বিষয়ে যদি কিছু বলেন। আমরা দেখেছি যে তারা, আপনি যে বলেছেন, তারা জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছেন যে এই বিষয়টাতে যাতে তদন্তের ক্ষেত্রে, এবং আপনারা যে বিচার চাচ্ছেন, আপনারা দোষীদের, জনাব ওমর ফারুকও বলেছেন যারা দোষী তাদেরকে খুঁজে বের করা হোক, আপনারও বক্তব্য প্রায় কাছাকাছি। এবং এই ৭৪ জন নাগরিক আমাদের দেশের বিশিষ্ট যে নাগরিক হিসেবে আমরা তাদেরকে সম্মান করি, তারা আজকে এরকম একটি বিবৃতিও দিয়েছেন। এই বিষয়ে এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের যেমন এখন পর্যন্ত তদন্ত 6 জনের জন্য কিন্তু তদন্ত হয়েছে, আপনি জানেন, একজন বিচারপতিকে প্রধান করে 1 সদস্য বিশিষ্ট 6 জনের
ওই যে প্রথম 6 জন মারা গেছিল, জি। বাকিদের ব্যাপারে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। আর একটা হচ্ছে মানুষের তো বিভিন্ন সময় আমরা দেখেছি এখানে তদন্ত কমিটি হয়েছে, কিন্তু সেই তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখেনি। আর যেখানে এসে দাঁড়িয়েছে এই আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হলে হ্যাঁ হতে পারে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত আপত্তি কি, সঠিক তদন্ত হবে। আমরা তো জাতিসংঘের বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত, জাতিসংঘের শান্তি মিশনে তো আমরা কাজ করছি, তো সেখানে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত হতেই পারে, এটা আপত্তির কিছু নিরপেক্ষ নেই। তদন্ত, হ্যাঁ, নিরপেক্ষ তদন্তের জন্য সেটা হয়, তার আপত্তির কিছু নেই, বরং সেটা সবার জন্য ভালো হবে। এবং এই তদন্তের মধ্য দিয়ে যদি মানে দোষী ব্যক্তিরা চিহ্নিত হয়, তাহলে সেটা সবার জন্য মঙ্গলজনক, নিঃসন্দেহে দেশের জন্য মঙ্গলজনক। জি, আমি ওমর ফারুক, আপনি 1 মিনিট। জি, আমি এই যে ৭৪ জন নাগরিক যে বিবৃতি দিয়েছে, এটাকেও একটা এই দেশের জন্য একটা লজ্জাজনক বিষয়, দুঃখজনক বিষয়। কে আমার দেশের এই ঘটনা তদন্ত করতে জাতিসংঘের লোক আইসা পারবে খুঁজে নিতে কোনটা কি? এটা কোনোদিন হয়েছে? বাংলাদেশে অনেক ঘটনা ঘটছে, জাতিসংঘ আইসা আমাদেরকে কোনো, এমনকি জাতিসংঘ আইসা আমাদের 2 দলের একত্রে মিলন ঘটানো, সার ইউনিয়নের কথা সাইদ ভাইয়ের মনে তা অবশ্যই আছে, আমাকে 2 দলের একসাথে করার কোনো কাজও করতে পারে নাই। আর এই যারা জাতিসংঘে আসতে বলেছে তারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকি দেওয়ার কথা বলেছে, তাদের এই ইয়েকে বিবৃতিকে আমি তীব্রভাবে নিন্দা জানাই। তারা এটা বলতে পারলো না যে আমি ৭৪ জন, আপনি আরেক দিকে ৩৪ জন আসেন, আমরা দুজনে মিলে আমরা একটা তদন্ত করি। তাদের তো এটা বলা উচিত ছিল। তারা কেন আবার জাতিসংঘকে আমার দেশের ভিতরে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করে ডেকে আনবে? এটা কেন? আপনি ৭৪ জন নাগরিক, আর আরেক পক্ষে এরকম নাগরিক আছে না, তাদেরকে আহ্বান করেন, আসেন আমরা দুজনে মিলে আপনার পরামর্শ নিরপেক্ষ তদন্ত করি, কারা কারা এর ভিতর দায়ী, আমরা দায়ীদেরকে আপনার পরামর্শ নিশ্চয়ই তারা শুনবেন। রাষ্ট্র শুনবে কিনা এটা হচ্ছে বিষয়। আমরা যদি করি, আমি ওমর ফারুক সাহেবের পরামর্শ রাষ্ট্র শুনবে কিনা, আর মানুষের অন্য কোনো আস্থা নেই, অতএব সেই ক্ষেত্রে আস্থার জায়গাটায় যে সংকট তৈরি হচ্ছে সেটি ফিরে আসুক। জাতিসংঘ কোনোদিন আমাদের অনুষ্ঠান প্রায় শেষ। কথা দেখেন, জাতিসংঘ কোনো দিতে পারছেন? আপনার বক্তব্য নিয়েছি এবং নিশ্চয়ই সংশ্লিষ্টরা এই বিষয়ে নিশ্চয়ই শুনছেন আপনার বক্তব্য। দর্শক, এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এবং আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানটি পুনরায় দেখুন এবং আমাদের সাথে থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।